দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রাত 2:45 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এতে করে গত বছরের 17 জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রক্টর বলেন, গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। গতকাল 1 বছর পূর্ণ করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নিচ্ছে প্রশাসন। অর্থনীতিকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার অনেকটা সাফল্য দেখালেও আইন শৃঙ্খলার উন্নতি ও মব সংস্কৃতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনের পতন হয়। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় বাংলাদেশ সরকারহীন হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুনভাবে যাত্রা শুরু করে দেশ। রাষ্ট্র সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সহ নানান কাজ এগিয়ে নিচ্ছে প্রশাসন। জাতির সামনে উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এরই মধ্যে 1 বছর পূর্ণ করেছে ডক্টর ইউনূসের সরকার। এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা বৈষম্যহীন সমাজ গঠনের উদ্দেশ্যে সৃষ্ট গণঅভ্যুত্থানের প্রত্যাশা কতটা বাস্তবায়ন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে ফেল করছে। যেমন ধরেন নিয়োগ বাণিজ্য যে ব্যাপারটা আমাদের সামনে চলে আসতেছে, তারপর যে আর্থিক কেলেঙ্কারি যে ব্যাপারগুলো আসছে, এইসব ক্ষেত্রে ধরতে গেলে আমাদের যে প্রত্যাশা ছিল সরকারের কাছে, ওটা আসলে আমরা মনে করি না যে পুরোপুরিভাবে পূরণ করতে পারছে সরকার। আমাদের মধ্যে অনেক রকম সমস্যা, তো মানুষের মধ্যে সমস্যা সলভ না করলে আসলে হায়ার এক্সপেকটেশন শুধু অথরিটির কাছ থেকে এক্সপেকটেশন রাখলে আসলে সেটা আমাদের জন্যই ভুল হবে। দেশের ভঙ্গুর অর্থনীতির পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সরকারের বড় অর্জন বলে মনে করেন এই বিশ্লেষক। এই যে সংস্কার উদ্যোগ গ্রহণটা, এটাও তাদের একটা সাফল্য। তার আলটিমেটলি এটা একটা কিছু কিছু জায়গায় তারা কনসেনসাস তৈরি করতে পেরেছে। যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। আমি বলবো যে অর্থনীতি খুব বিপর্যস্ত হয়ে পড়ে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব সংস্কৃতির বিস্তার ঠেকাতে কতটা সফল এই সরকার, যেটা আসলেই অসহনীয়। আসলে যার প্রমাণ আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে সাংবাদিককে যেভাবে খুন করা, তাই না, যে ওইসব জায়গাগুলোতে সরকার তার সদিচ্ছার পরিচয় দিতে পারে নাই নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সেখানে তাদের ব্যর্থতা ছিল, বিশেষ করে 32 নম্বর ভাঙা বা বিভিন্ন জায়গায়, যেমন বিজয় সরণিতে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, এইসব জায়গাতে সরকারের একটা ব্যর্থতা ছিল বলে আমার মনে হয়। তো এটার কারণ হলো যে সরকার একটা দুর্বল সরকার ছিল। তার দুর্বলতার জায়গাগুলো খুবই দৃশ্যমান ছিল আর কি। দেশকে জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম।
তিনি জানান, গাজীপুরের সদরের ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেফতার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আলামিন, গাজীপুরের সদরের শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামের আরও একজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়াও জিএমপি বাসন থানার চান্না মাহবুব স্কুল মোড় এলাকা থেকে ফয়সাল হাসান এবং ময়মনসিংহের গফরগাঁও থানার চরমসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে শাহ জামালকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রবিউল ইসলাম। উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় বিধ্বস্ত হয়ে গেছে কুয়াকাটা সৈকত লাগোয়া সড়ক। অপরিকল্পিতভাবে সড়কটি নির্মাণ করায় এমন বেহাল দশা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তবে নিরাপত্তা রোধক ব্যবহারের মাধ্যমে সড়কটি নির্মাণ করলে এমন দুরবস্থা হতো না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে গত 29 মে ধসে গেছে কুয়াকাটা সৈকত লাগোয়া 1300 মিটার সড়কের 1/3 সৈকতে পর্যটকদের চলাচলের সুবিধার জন্য সড়কটি নির্মাণের উদ্যোগ নিলেও করা হয়নি কোনো ফিজিবিলিটি স্টাডি। সাগরের ওয়াটার লেভেলে সড়কটি নির্মাণ করার কারণেই এমন ধস হয়েছে বলে দাবি স্থানীয়দের। আমরা ধারণা করছিলাম যে এরকম 2-1 বছরের বেশি টেকবে না, তাই হয়েছে। 1 বছর যায় না, এর আগেই শেষ হয়ে গেছে। এটা আরো একটু প্রোটেক্ট দিয়ে ভালোভাবে করা উচিত, এটা আমরা মনে করি, কারণ এটা পর্যটন এলাকার জন্য খুবই জরুরি। 4,75,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ 3 সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স, আবরার ট্রেডার্স ও SM ট্রেডার্স। ইতিমধ্যে প্রকল্পের বিপরীতে 1,50,00,000 টাকার বিলও উত্তোলন করেছে প্রতিষ্ঠান 3টি। তবে উদ্বোধনের আগেই সড়কের ধসের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। যেহেতু এখন ভাঙে গেছে, ক্ষয়ক্ষতি একটা হয়ে গেছে, এবার আমার মনে হয় যে প্রশাসনের নজর দিয়ে, ঠিক আছে, ভালোভাবে যদি রাস্তাটা করে তাহলে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় মানুষজন আসা যাওয়ার জন্য একটু আগ্রহ ভালো থাকে। সড়কটি ধসের পর উপজেলা সহকারী কমিশনার ও কুয়াকাটা পৌর প্রশাসককে আহ্বায়ক করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। এখানে জিও টিউব বা জিও গেজ অথবা ব্লক প্রোটেকশনের মাধ্যমে সমুদ্রের ঢেউ বা যে ফোর্সগুলো আসে সেই কাজটাকে মিনিমাইজ বা রিডিউস করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেটা ছাড়াই এই রাস্তা নির্মাণ কার্য একটি, আমি মনে করি যে একটা শিশুসুলভ কাজ করা হয়েছে। কোটি টাকার প্রকল্প নিয়ে এমন দায়িত্বহীনতার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 314 জন। এ নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 61,330 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ত্রাণ নিতে এসে প্রাণ হারান 16 জন। শুক্রবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে আরও 4 জন। এতে উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 201 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 98 শিশু রয়েছে। গেল মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত 9,824 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ বিকেল 3টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে হবে বোর্ড সভা। সভায় বেশিরভাগ পরিচালক সশরীরে উপস্থিত থাকবেন। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হবেন। সভায় বিপিএল এর বিষয়ে এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আগামী মৌসুম থেকে ঘরোয়া এই জনপ্রিয় টুর্নামেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে দেশি বা বিদেশি কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এছাড়াও বিসিবির আয় ব্যয়, NCL, এশিয়া কাপ এবং নারী ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। এছাড়া বিসিবির আজকের সভার তালিকায় থাকা 14টি বিষয়ের মধ্যে আছে চিফ ফিনান্সিয়াল অফিসার নিয়োগ। প্রায় 1,000 কোটি টাকার অর্থ লেনদেনের জন্য এতদিন ছিলেন না কোনো পেশাদার অর্থ কর্মকর্তা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম।
আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর ওপর। সংস্কার প্রস্তাব নিয়ে একটি প্রতিবেদন আছে। সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের আইনি ও সাংবিধানিক বৈধতা দিতে পারে পরবর্তী সংসদ। জামায়াত ও এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি করছে। এদিকে সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো। সংরক্ষিত নারী আসন নিয়ে একটি অনুসন্ধান। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। এদিকে গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা ইসরায়েলের। ৮ উপদেষ্টার সমালোচনায় সাবেক সচিব। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। আইন শৃঙ্খলা নিয়ে একটি প্রতিবেদন। চৌরাস্তা, চান্দনা, বাসনটঙ্গী সহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। পুলিশের দাবি বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যা ঘিরে। এদিকে গাজীপুরের সাংবাদিক হত্যা, ঘটনাস্থলে চাপাতি হাতে 4 জন। টঙ্গীতে ব্যাগে খণ্ডিত মরদেহ। মৌলভীবাজার, সিলেট ও ফটিকছড়িতে 3 খুন। আরও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের 1 বছর, নৈতিক চাপ, আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব। রাজনীতিতে জুলাইয়ের ছাপ কোথায়, এ নিয়ে রয়েছে আরেকটি প্রতিবেদন। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আকাশ সংস্কৃতি এখনও ভারতের দখলে। টিভি চ্যানেলগুলোর পরিচালনায় বেক্সিমকো, একতরফা সম্প্রচারে উদ্বেগ গণমাধ্যম সংশ্লিষ্টদের। কুল কিনারা পাচ্ছে না তথ্য মন্ত্রণালয়। আকাশ অপসংস্কৃতিতে আক্রান্ত হচ্ছে দেশ। শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় টিভি চ্যানেল। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক তারেকের। আরও দেখতে পাচ্ছি ভারতীয়দের বাংলাদেশে কারখানা স্থানান্তরের পরামর্শ মার্কিনীদের। ট্রাম্পের শুল্কারোপের কারণে ভারতের পোশাক খাত সংকটের মুখোমুখি। আমদানি অর্ডার স্থগিত করছেন মার্কিন ক্রেতারা। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত, সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2। আরও দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।